আমার প্রিয় বন্ধুরা, আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি আমি বিশেষ করে শ্যুট করেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের শিশুদের বিকাশ এবং তা নিয়ে মনোবিজ্ঞান কি বলে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনায় বলতে পারেন। তো আজকে যে ভিডিওটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমরা শিশুদেরকে ছোট থেকে অনেক যত্ন সহকারে অনেক কষ্ট করে বড় করে তুলি, অথচ তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে আমাদের সঠিক জিনিসটা জানা থাকে না, যে আমরা কোন জিনিসটা তাদের উপর প্রয়োগ করলে তারা মানুষের মতো মানুষ হতে পারবে এবং বড় হয়ে তারা সত্যি একজন আদর্শ মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে। তো মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে এমন অনেক মানুষ এসেছে যারা বেশ কিছুদিন পৃথিবীতে থাকার পরে যখন তারা মারা গেছে, তাদের এখনও আমরা স্মরণ করে থাকি, স্মরণীয় করি। যেমন এর মধ্যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি। তিনি তার একটা কবিতার মাধ্যমে বলেছিলেন যে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এই কবিতাটার উপর ভিত্তি করে একটা কথা বলাই যায় যে পৃথিবীতে সবাই মহৎ হিসাবে জন্মগ্রহণ করে না, সেটা অর্জন করে নিতে হয়। আর এই অর্জন করাটা জন্য একটা নির্দিষ্ট পরিবেশ লাগবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তিনি এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, বিলাসবহুল অবস্থা। তো সেই পরিবেশে থেকেও তার যে মহৎ হওয়ার যে প্রেরণা, সেই প্রেরণাটা অনেকটা সে কিন্তু তার পরিবার থেকে, তার ফ্যামিলির কাছ থেকে, তার গুরুজনদের কাছ থেকে তিনি পেয়েছিলেন। এটাও তো হয়তো অনেকে শুনে থাকবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুলে যেতেন না। এখানে ব্যাপারটা হচ্ছে যে স্কুলে গেলেই যে মহৎ হওয়া যায় বা মহান মানুষ হয়ে গড়ে ওঠা যায় এমনটা না। এর মধ্যে অনেকগুলো রয়েছে কারণ। আমি আজকে মোটামুটি 11টা কারণ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে মনোবিজ্ঞান কি বলে শিশুদের বিকাশ নিয়ে, এই দিকটি আমি আলোচনা করব। আমাদের আজকের বিশেষ অধ্যায় শিশুর বিকাশ ও মনোবিজ্ঞান। আমি আমার 15 বছরের অভিজ্ঞতার জীবনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, সবার প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, স্নেহের মধ্যে যে শিশু বড় হয়। স্নেহ বলতে এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা, এগুলো। তো যে শিশু ভালোবাসা, স্নেহের মধ্যে, আদরের মধ্যে বড় হবে, সে বড় হয়ে অবশ্যই মানুষকে ভালোবাসতে শিখবে, সে ভালোবাসা শিখবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যে শিশু উৎসাহের মধ্যে বড় হয় সে কি শিখবে? তো যে শিশু উৎসাহের মধ্যে বড় হয় সে অবশ্যই আত্মবিশ্বাসী হবে। আত্মবিশ্বাসটা কি? এখানে আত্মবিশ্বাস বলতে নিজের মধ্যে একটা কনফিডেন্ট, যে আমি এটা করলে আমি অবশ্যই এটা হব, একদম হবেই হব, এই হচ্ছে কনফিডেন্ট। যদি আপনার শিশু আপনার বাড়িতে থাকে, আপনি যদি তাকে বলেন, উৎসাহ দেন যে কোনো কাজে, হ্যাঁ এটা করো তুমি, এটা হতে পারবে, তুমি এটা করো তুমি এটা হতে পারবে, যদি এমনটা আপনি করেন, তাহলে আপনার শিশু অবশ্যই বড় হয়ে আত্মবিশ্বাসী হতে পারবে এবং সে অবশ্যই জয়লাভ করবে যে কোনো কাজে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনার শিশু সততার মধ্যে থেকে বড় হয়। সততা কি? আপনার পরিবারে অনেক লোকজন আছে, এবার আপনার পরিবারের প্রত্যেকটা পরিবারের একটা সিস্টেম আছে। অনেক পরিবারের মধ্যে কৃপণতা থাকে, ওরা বিলাসবহুল হতে খুব কম পছন্দ করে, সাধারণ সাদামাটাভাবে চলে, অথচ দেখা যাচ্ছে যে ওই সমস্ত পরিবারে টাকার কোনো অভাব নেই। তো এই সমস্ত কিছু থাকার পরেও, অনেক টাকা থাকার পরেও, অনেক ক্ষমতা থাকার পরেও
এই ধরনের পরিবারে মানে সততার মধ্যে যদি ওই ছেলেটা থাকে, বড় হয়, তাহলে সে অবশ্যই সুবিচারই হবে যখন সে বড় হবে। কারণ ফ্যামিলিতে সততার মধ্যে থাকা খুব কম পরিবারে এমনটা দেখা যায় যে সৎ পথে চলে এমন লোক খুঁজে পাওয়া আজকাল তো খুবই মুশকিল, এটা আপনারা সবাই জানেন। তো সত্যতার মধ্যে থাকাটা একটা বিশাল বড় প্রতিযোগিতা বলা যায় এখনকার দিনে সৎ মানুষ খুব কম চোখে পড়ে। তো যাই হোক, সততার মধ্যে যদি আপনার শিশু বড় হয় তাহলে অবশ্যই সে সুবিচার করতে শিখবে এবং সে সত্য পথে এগিয়ে যাবে এবং জয়লাভ করবে যে কোনো কাজে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার শিশু যদি প্রশংসার মধ্যে বড় হয়। প্রশংসাটা কি? সে কোনো একটা কাজ করলো, আপনি তার প্রশংসা করলেন যে হ্যাঁ তুমি এটা কাজ করেছো, তুমি খুব ভালো ছেলে, বা তুমি হচ্ছে এটা কাজ করেছো, বা তুমি এতটা আজকে পড়াশোনা করেছো, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সৎ ছেলে, বা তুমি বিভিন্ন রকমের আপনারা ছেলেদেরকে অনুপ্রেরণামূলক বলতে পারেন যেটা সে পছন্দ করে। আমার সোনা ছেলে, আমার হীরা ছেলে, এমনটা যদি আপনি প্রশংসা করেন যে কোনো কাজে, তাহলে সে কি শিখবে? সে গুণ ধারণ করতে শিখবে। গুণ ধারণটা কি? ধরে নেন যে ওই কোনো কাজ করছে, আপনি তার কাজের প্রশংসা করলেন, তাহলে সে তার মধ্যে যেটা তৈরি হবে, ধরে নেন যে সে খুব সুন্দর লিখতে পারে, আপনি তার লেখার প্রশংসা করলেন যে না তুমি তো খুবই সুন্দর লিখতে পারো, তখন সে মানে তার লেখাটাকে আরও ভালো কিভাবে করা যায় তা নিয়ে তার মধ্যে একটা মানে মেশিনের যেভাবে কাজ করে তার মধ্যে এটা প্রক্রিয়াটা চলতেই থাকে ব্রেনের মধ্যে যে আমাকে আরও ভালো লিখতে হবে। বা ধরে নেন যে আপনি তাকে বললেন যে তুমি পড়া মুখস্থ খুব সুন্দর করতে পেরেছো, তুমি খুব অনেক বুদ্ধিমান, তো তার মধ্যে এটা কিন্তু সারাদিন ঘুরতে থাকবে যে আমি অনেক বুদ্ধিমান। তো এই ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আপনার শিশু আপনার যে পরিবার, সেই পরিবারের মধ্যে যদি কোনো খাবার যদি সবাই মিলে ভাগ করে খায়, তাহলে আপনার শিশু কি শিখবে? তো যদি এমন ফ্যামিলি থাকে যে ফ্যামিলিতে সবাই ভাগ করে খাবার খায়, যে কোনো জিনিস নিয়ে আসলে প্রত্যেকে অল্প অল্প করে খেয়ে থাকে, তাহলে আপনার শিশু সুবিবেচক হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবিবেচক জিনিসটা কি আমি আপনাকে বিস্তারিত বোঝাচ্ছি। এখানে বলছে সুবিবেচক, এই সুবিবেচক এই গুণটা দারুণ একটা গুণ, যেটা 100% ছেলে মেয়েদের মধ্যে 1% ছেলেদের মধ্যে থাকে এই গুণটা, সুবিবেচকটা কি? এখানে বুদ্ধিমান হয়, প্লাস তার যে চিন্তা চেতনা, চিন্তা শক্তি, সেটা বৃদ্ধি পায়। আর সবশেষে হচ্ছে বিচক্ষণতা। আমি বিস্তারিত বোঝাচ্ছি বুদ্ধিমান কাকে বলে। বুদ্ধিমান, আপনি তাকে কোনো জিনিস সে একটা কাজ করছে, সে আগে চিন্তা ভাবনা করবে, মানে সে বুদ্ধিমান যে আমি এই কাজটা করব আদৌ না করব না, এটা হলো বুদ্ধিমান। যে কোনো বিষয়ে তাকে বললে সে কিন্তু আগে চিন্তা ভাবনা করবে, মানে সে তার ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা করবে যে আমি এই কাজটা করবো কিনা। 2 নম্বর, সে কাজটা সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে জানবে যে সত্যি এই কাজটা কি গুরুত্বপূর্ণ কি না, সব কিছু দিয়ে সে চিন্তা ভাবনা করবে। আর বিচক্ষণতা, সে সহজেই যে কোনো জিনিস তাড়াতাড়ি তার নিজের মধ্যে প্রয়োগ করবে। তো যাই হোক, এটা হচ্ছে কোন পরিবারে হয়? সুবিবেচক। আমি আপনাকে এখনই বললাম, যে পরিবারে সবাই ভাগ করে খায়
এমন পরিবার থেকে যে সন্তানেরা বেশিরভাগটাই যেটা শেখে সেটা হচ্ছে সুবিবেচক হওয়া। তাদের চিন্তা ভাবনা, ব্রেন বুদ্ধি সমস্ত কিছুই অত্যন্ত আহ, বেশি হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্যের মধ্যে যে শিশু বড় হয়। ধৈর্য মানে হচ্ছে এখানে যে আপনার অবস্থা অতটাও বিশাল না যে আপনি যখন ইচ্ছা যেটা ইচ্ছা সব কিছু করতে পারেন বা সব কিছু সাথে সাথে হয়ে যায়, এমনটা না। তো কখনো কখনো অভাব অনটনের মধ্যেও আপনাকে পড়তে হয়েছে বা চলতে হয়েছে। এমন যদি পরিবারে আপনার শিশু জন্মগ্রহণ করে, তাহলে আপনার শিশু যে জিনিসটা শিখবে সেটা হচ্ছে সহনশীলতা, মানে ধৈর্য, সহ্য করার ক্ষমতা যেটা বলি আমরা। ধরে নেন যে কোনো একটা কাণ্ড ঘটেছে, হঠাৎ করে ঘটেছে কাণ্ডটা, ধরে নেন যে হঠাৎ করে ওর একটা জিনিস লস হয়ে গেল, বিশাল বড় একটা সম্পত্তি লস হয়ে গেল, তাহলে সেই জিনিসের মধ্যে সে চিন্তা ভাবনা করবে এবং তার ব্রেনের সঙ্গে সে একটা সহনশীল দৃষ্টি থেকে সে চিন্তা ভাবনা করবে যে আমার এই জিনিসটা ক্ষতি হয়ে গেছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। মানে এই ক্ষমতাটা যেই পরিবারের ধৈর্যের মধ্যে যেই শিশু বড় হয় তার হচ্ছে এই মানে সহনশীলতা বৃদ্ধি পায় সবচেয়ে বেশি। 7 নম্বর পরিবার হচ্ছে যে শিশু সুখী পরিবেশে বড় হয়। এটাকে আপনারা বড়লোকও বলতে পারেন, অথবা মনে করেন যে এমন একটা ফ্যামিলি আছে যে খুব সুখে শান্তিতে বসবাস করে, এমন পরিবারের শিশুরা কিভাবে মানে কি গুণটা তার হবে এবং কি হতে পারে সে। তো সুখী পরিবেশে যারা বড় হয় বেশিরভাগ সন্তানেরা, এখানে তারা ভালোবাসা শিখবে, সবাইকে ভালোবাসতে শিখবে এবং সৌন্দর্য জিনিসটা তারা সাজগোজ ব্যাপারটা বা একটা পরিবেশ কেমন তৈরি করতে হয় সেই দিকগুলো তারা যথেষ্ট মনোযোগী হবে। এটা হচ্ছে এগুলো আমার কথা নয়, এগুলো সমস্ত হচ্ছে আপনার মনোবিজ্ঞান যেটা বলছে, আমি তাদেরই যে কথাগুলো এখানে তুলে ধরেছি। এখানে আমার পার্সোনাল নিজস্ব কোনো কথা নয়। তো যেই শিশু সুখী পরিবেশে বড় হবে তা সেই সমস্ত সন্তানেরা ভালোবাসা এবং সৌন্দর্য শিখবে। এবার আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যে উপহাস নিয়ে যে শিশু বড় হবে। উপহাস, এখানে উপহাস কি? ধরেন যে একটা শিশু ছোট থেকে বড় হয়েছে, তার ধরেন যে একটা কান একটা ছোট, অথবা তার ধরেন যে মাথায় অনেক অনেক জায়গায় চুল নেই, বা এমন হতে পারে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে যারা হচ্ছে বিকলাঙ্গ বলে, যে এরকম যদি শিশু হয় তাহলে মানে মানুষ যখনই তাকে উপহাস করতে শুরু করবে, তো এরকম সন্তানেরা কি শিখবে? তারা হচ্ছে সবচাইতে বেশি যেটা মানে এখানে আমাকে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে, যে যখন কোনো শিশু ছোট থেকে বড় হচ্ছে আর তাকে নিয়ে সবাই উপহাস করছে, এটা কতটা কষ্টকর সেটা ওই শিশুটাই বলতে পারবে, বা যারা এর ভুক্তভোগী তারাই বলতে পারবে। তো যাই হোক, এমন শিশু যে যাকে নিয়ে সবাই উপহাস করে, আপনি আপনার পরিবারও দেখতে পারবেন, এমন অনেক ঘরের সন্তান আছে যাদেরকে ধরেন যে আপনি রাস্তায় বের হলেন, আপনার ছেলেকে নিয়ে উপহাস করছে, বিভিন্ন ধরনের কথা বলছে, এই তোর তো পা দুটো চলছেই না, বা এটা ওটা বিভিন্ন ধরনের কমেন্ট যেগুলো করে থাকে প্রায়শই আমরা দেখি। তো এই কমেন্টগুলো করাটা হয়তো আপনার কতটা ভালো লাগতে পারে, কিন্তু এই সমস্ত কমেন্ট যাতে না করে এই বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার শিশু আপনাকেই মানে এই দিকটা অবশ্যই দেখতে হবে যে আমার সন্তানকে নিয়ে যাতে কেউ উপহাস না করে। কারণ যখনই আপনার সন্তানকে নিয়ে কেউ উপহাস করতে শুরু করবে, তখন তার যেটা চিন্তা ভাবনা, মনোবিজ্ঞান যেটা বলছে, সেটা হচ্ছে আপনার শিশু কিন্তু ভীরু হবে। ভীরু মানে সব কিছুতেই সে ভয় করবে, একা বাইরে যেতেও ভয় করবে, আপনার পরিবারের মধ্যে কোথাও কেউ নিয়ে গেলে সে যেতে চাইবে না, স্কুলে গেলেও স্যারদেরকে দেখে ভয় করবে,
সব কিছুতেই ভয় করবে। আপনি এটা কখনোই হতে দিবেন না যে এমন কেউ আছে যে আপনার ছেলেকে নিয়ে উপহাস করে। আপনি এটা কখনোই বলবেন না। ওকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বিষয়টা বলবেন যে আমার সন্তানকে নিয়ে যাতে সে উপহাস একদম না করে। কারণ উপহাস নিয়ে যে সন্তান বড় হয় ধীরে ধীরে সে কিন্তু ভীরুতা শিখে। ভীরু ভীরু হয়। ভীরু মানে হচ্ছে সে সব কিছুতে ভয় করবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সমালোচনা। তো সমালোচনা মানে আমরা সবাই জানি, ছোট বড় প্রায় প্রত্যেকে জানি, সমালোচনা মানে হচ্ছে নিন্দা করা। আপনার সন্তান যখন সমালোচনার মধ্যে বড় হবে, নিন্দার মধ্যে বড় হবে, ধরেন যে আপনি আপনার ফ্যামিলিতে আছেন, এবার আপনার ফ্যামিলিতে আপনারা 2 ভাই, তো প্রায়শই আপনাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা হতেই থাকে। এটাই স্বাভাবিক। যদিও এটা ঠিক না করা, তো যদি বা অথবা দেখা যাচ্ছে যে আপনি বাবার একটাই সন্তান, অথচ আপনার বাবার সঙ্গে আপনার কোনো ভালো একটা সম্পর্ক নেই, মাঝে মাঝেই ঝগড়া হয় আপনার স্ত্রীকে নিয়ে অথবা আপনার বাবাকে নিয়ে বা মাকে নিয়ে। তো এই সমস্ত পরিবারে যদি এই ঝামেলাগুলো থাকে, সমালোচনাগুলো থাকে, তাহলে আপনার সন্তান যখন সে বড় হবে সেই পরিবার থেকে অবশ্যই সে নিন্দা শিখবে। সে কিন্তু এটা ভালো কিছু শিখবে না, অবশ্যই সে নিন্দা শিখবে। আজকে ওই যাকে দেখে ঝগড়া করতে শিখছে, সেও কিন্তু ওই একই ব্যাপার ওও কিন্তু নিন্দা করতে শুরু করবে, আর সেও এই সমস্যাগুলোর সমাধান হবে। এটা আমার কথা না, এটা হচ্ছে মনোবিজ্ঞানের কথা। যে এই ধরনের পরিবার, এই ধরনের পরিবারগুলোই সবচেয়ে বেশি আমাদের জনসমাজে আমরা দেখে থাকি, যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তো এটা কিছুটা এর মূল কারণ হচ্ছে কিছুটা অশিক্ষা এখানে কাজ করে। তো আমাদেরকে যেই আমরা যুগে আমরা এখানে হাজির হয়েছি, এই যুগে আমাদের সমালোচনা যাতে একদম না হয় সেদিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে পরিবারের মধ্যে যাতে ঝগড়া ঝামেলা এই সমস্ত কিছু না হয়, যাতে আপনার সন্তান নিন্দা করতে না শেখে, সে যাতে মানুষের প্রশংসা করতে শেখে, বিশ্বাসী হয়, ভালোবাসতে শেখে, সুবিবেচক হয়, সহনশীল হয়, এগুলো যাতে তারা হতে পারে। তারপরে আমাদের 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়। তো অনেক পরিবার আছে যে ধরেন যে খুব ছোটোখাটো পরিবার, মাঝে মাঝেই ওই পরিবার থেকে চুরি চামারি হয় বা মানুষ তাদেরকে সন্দেহ করে থাকে, এমন একটা পরিবার। তো এই পরিবার থেকে যে সন্তানেরা বড় হবে তারা কিন্তু প্রতারণা শিখবে। আর এই প্রতারণা হচ্ছে আজকাল সবচেয়ে বেশি মারাত্মক একটা জঘন্য কাজ। এই দিকটা অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে, যে সন্দেহের মধ্যে যাতে আপনার পরিবার যাতে না এগিয়ে যায়, আপনাকে এই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ যখনই আপনার শিশু প্রতারণা করতে শিখে যাবে, এখানে প্রতারণা আমি একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি। ধরেন যে আপনি সংসারে অনেক কাজকর্ম করছেন, কারো কাজ করেছেন, আপনাকে টাকা দিচ্ছেন, এবার আপনি কি করলেন, অন্যজনের কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে হাত পা ধরে চেয়ে নিলেন। মনে করেন ওখান থেকে 5,000 টাকা নিলেন আপনি। এবার কিছুদিন আপনার সংসার চলছে, এবার আপনি কি করলেন, যে আপনার কাছে টাকা পাবে সে কিন্তু আপনাকে চাইতে থাকবে। তখন আপনি কি করলেন, অন্য একজনের কাছে আবার ওই টাকা ধার করে বসলেন, হাত পা ধরে যে করে ওর কাছ থেকে টাকাটা নিয়ে আবার একে টাকাটা দিয়ে দিলেন, যার কাছে আগে টাকা নিয়েছিলেন। এবার কিছুদিন এইভাবে চলতে আছে, তারপরে অন্যজনের কাছ থেকে আবার আপনি হাত পা ধরে টাকা নিয়ে আবার দ্বিতীয়জন যার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন এইভাবে দিয়ে দিলেন। ঠিক আছে? তো এইভাবে যদি হয়, আপনাকে যখনই মানুষ ছোট নজরে দেখতে শুরু করবে, সন্দেহের নজরে দেখতে শুরু করবে, তখনই এটাকেই বলে প্রতারণা। আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে আবার একজনকে দিচ্ছেন, আবার অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে, এটা আপনার চলতেই আছে, এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই ধরনের অভ্যাসগুলো অবশ্যই যাতে পরিবারে না থাকে, কারণ এইভাবে করলে আপনার সন্তান ওই প্রতারণায় শিখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার শেষে আমি এটা আলোচনা করছি, এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়। বিরোধিতা হচ্ছে ঝগড়া ঝামেলা শুধু না, এখানে মারামারিও লেগে যায়।
এমন পরিবার আছে অনেক, দেখবেন যে কথা বলতে বলতে হাত পা সব লাঠি ডাং নিয়ে সব হাজির হয়ে গেছে। এই ধরনের বিরোধিতার মধ্যে যদি আপনার শিশু দেখে, এই সমস্ত দেখতে দেখতে বড় হয়, তাহলে অবশ্যই সে শত্রুতা শিখবে। আর আপনি ভালোভাবে জানেন যে শত্রুতা কি। শত্রুতা হচ্ছে আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে মানে খারাপ নজরে দেখা, এটা হচ্ছে শত্রুতা। তো আমি আজকে 1 থেকে 11 নম্বর পয়েন্ট পর্যন্ত শিশুদের মনোবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা কেউ বুঝতে না পারেন কোনো জিনিস, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কি, বা এই ধরনের এটা কিভাবে হতে পারে, বা আমি আমার সন্তানকে কিভাবে ভালোভাবে কিভাবে বড় করব, যাতে আমার সন্তান ভালোবাসা শিখে, আত্মবিশ্বাসী হয়, সুবিচারকও হয়, ভালো গুণ এবং ভালো চরিত্রর অধিকারী হয়, তারপরে সুবিবেচক হয়, চিন্তা ভাবনা শীল, সহনশীল, তারপরে আপনার ভালোবাসা, সৌন্দর্য, যাতে ভীরু না হয়, যাতে সে নিন্দা করতে না শেখে, যাতে সে কারো প্রতারণা না করে, যাতে সে কোনো শত্রু না বানিয়ে ফেলে। তো এই ধরনের যদি আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এর পরের ভিডিওতে অবশ্যই আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আমার কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি নতুন মানে এই ধরনের ভিডিওগুলো আমি নতুন তৈরি করছি। আর অবশ্যই আমাকে ভালো পরামর্শ দেবেন, যাতে সবার জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি। এই বলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।